তুমি মন খারাপ করো না তোমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই স্বপ্নটা আমি ঠিক একদিন সত্যি করব। এই মাঠের মাঝখানেই তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। আমি জানি তোমার খরচ অনেক, কিন্তু তোমার ব্যবসার একটা ছোট অংশ যদি এই কাজে লাগাতে, তবে মায়ের এই স্বপ্নটা সত্যি হতো। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবটুকু দিতে রাজি আছি। দেখ গৌরাঙ্গ, তোকে আমি আমার ম্যানেজার হিসেবে রেখেছি, আমার সংসারের মুরব্বিয়ানা করার জন্য নয়। জানিস সুবীর, ওই মাঠে তোর বাবার একটা বাড়ি তৈরি করার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আর বাড়ি বানানো হলো না। মৃত্যুর কয়েকদিন আগেও তোর বাবা বলছিল, আমি বানাতে পারিনি তো কি হয়েছে, আমাদের ছেলেরা বড় হয়ে ঠিক পারবে। মনে মনে খুব ইচ্ছে হয় জানিস, মাঠের মধ্যে সত্যি যদি একটা বাড়ি থাকতো। তোর বাবার স্বপ্নটা এখন আমারও স্বপ্ন হয়ে গেছে। তুমি মন খারাপ করো না তোমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই স্বপ্নটা আমি ঠিক একদিন সত্যি করব। এই মাঠের মাঝখানেই তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। মা, দুঃখ করবেন না, দেখবেন সত্যি সত্যি একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। তোমাদের এই ভালোবাসাটুকুই তো আমার বেঁচে থাকার শক্তি বৌমা। তবে সুবীরের একার সামান্য চাকরিতে এত বড় একটা স্বপ্ন পূরণ করা কি আদেও কোনোদিন সম্ভব হবে? কেন সম্ভব হবে না মা? ইচ্ছে আর সততা থাকলে অনেক বড় বাধা পার হতে পারে। আমি দিনরাত এক করে খেটে যেভাবে হোক তোমার স্বপ্ন পূরণ করব। একদম ঠিক বলেছ, আমরা দুজনে মিলে দরকার হলে আরও মিতব্যয়ী হব। পয়সা জমিয়ে মায়ের সেই সবুজ মাঠের মেঘ ছোঁয়া বাড়ির স্বপ্নটাকে আমরা বাস্তবে রূপ দেবই। তোদের মুখের কথাগুলো আমার মনের সব দুঃখ তাড়িয়ে দেয়, কিন্তু অর্ণবটা বড় ছেলে হয়েও শহরের ওই ইট পাথরের খাঁচায় বন্দি হয়ে আমাদের একেবারেই ভুলে গেল। বর্দা এখন অনেক টাকা পয়সা আর ব্যবসা নিয়ে ব্যস্ত মা, কিন্তু তুমি দেখো একদিন ঠিক আমাদের কাছে বর্দা ঠিক ফিরে আসবে। সেই অপেক্ষাই তো আছি রে বাবা, তোর মুখের কথা যেন সত্যি হয়। বাইরে কেমন বর্ষা নেমেছে দেখেছো অর্ণব? এই মেঘলা আবহাওয়ায় আমার মনটা কেমন যেন হীরের ওই নতুন নেকলেসটার জন্য ছটফট করছে। আজ ওটা আমাকে কিনে দিতেই হবে। তুমি কি পাগল হয়েছো প্রিয়াঙ্কা? দেখছো না এখানে বসে আমি ব্যবসার কত বড় একটা হিসাব মেলাতে পারছি না, আর তুমি এই অসময়ে গয়না কেনার জন্য বায়না জুড়ে দিলে। কাজের দোহাই সবসময় দেবে না তো। তোমার ব্যবসা তো দিন দিন বাড়ছেই, অথচ আমার শখ আহ্লাদ মেটানোর বেলায় তোমার যত রাজ্যের কৃপণতার হিসেবের খাতা খুলে বসে থাকা। এটাকে কৃপণতা বলে না প্রিয়াঙ্কা, বাস্তব বুদ্ধি বলে। এই বাজারে নিজের আঁখের গুছিয়ে না চললে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, তাই ফালতু বিলাসিতা বন্ধ করো। নিজের মায়ের স্বপ্নের বেলা তো দেখছি বড় বড় কথা বলো, আর নিজের স্ত্রীর একটা সাধারণ গয়নার শখ পূরণ করতে গেলে তোমার যত বাস্তব বুদ্ধি আর ব্যবসার লোকসান মনে পড়ে। মায়ের ওই মাঠের মাঝে বাড়ি বানানোর অবাস্তব খেয়ালের পেছনে টাকা ঢালার কোনো মানেই হয় না। ওখানে ইনভেস্ট করলে কোনো রিটার্ন আসবে না। আমি শুধু নিজের লাভটা বুঝি। ও আচ্ছা, তার মানে তুমি তোমার মায়ের আবেগের যেমন দাম দাও না, ঠিক তেমনি আমার এই সুখ স্বাচ্ছন্দ্যেরও কোনো পরোয়া করো না। তুমি শুধু এই টাকার পাহাড়টা নিয়েই সুখে থাকো। হ্যাঁ, আমি স্পষ্টবাদী আর নিজের সুবিধাটা ভালো বুঝি। টাকা না থাকলে এই সমাজে কেউ কাউকে চেনে না, তাই আবেগের পেছনে এক পয়সাও নষ্ট করার মতো বোকামি আমি করব না। তুমি এখন যাও তো, আমাকে কাজ করতে দাও। আরে গৌরাঙ্গ দাজে, এই ভর বৃষ্টিতে ছাতা মাথায় কোথায় যাচ্ছ? বর্দার অফিসের দিকে নাকি? ব্যবসার কাজ কি এই বর্ষাতেও একই রকম জোর কদমে চলছে? হ্যাঁ সুবিধা, অর্ণববাবুর ব্যবসার হিসেব আর তদারকি করতে দিন রাত এক হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতেও স্যারের নির্দেশে একটা জরুরি পেমেন্টের কাজে ব্যাংকের দিকে দৌড়তে হচ্ছে। আমার কপালটাই যে খারাপ রে গৌরাঙ্গ। এই সামান্য বেতনের চাকরিতে সংসার চালিয়ে মায়ের ওই মাঠের মাঝে একটা বাড়ি করার স্বপ্নটা পূরণ করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হচ্ছে না। আপনি ওভাবে ভেঙে পড়বেন না সুবিধা। আমি তো জানি আপনি মাকে কতটা ভালোবাসেন, কিন্তু বর্তমান বাজার যা কঠিন, তাতে একা হাতে এমন বড় কাজ করা সত্যি অসম্ভব। তোমায় একটা অনুরোধ করি গৌরাঙ্গ, তুমি তো বর্দার খুব বিশ্বস্ত এবং সবসময় কাছে থাকো। সুযোগ বুঝে দাদাকে মায়ের এই শেষ বয়সের তীব্র ইচ্ছাটার কথা একটু বুঝিয়ে বলো না। আমি তো স্যারের ম্যানেজার মাত্র, তবুও আপনার খাতিরে বলতে পারি। কিন্তু আপনি তো অর্ণববাবুকে চেনেন, উনি ভীষণ বাস্তববাদী।
এবং নিজের আর্থিক লাভ ছাড়া অন্য কিছু সহজে ভাবেন না। তা ঠিক, কিন্তু মা তো আমাদের দুজনেরই। দাদা যদি শুধু একবার মায়ের এই স্বপ্নের গুরুত্বটা বোঝে, তবে তো তার অঢেল সামর্থ্যের কাছে এই বাড়ি করা কোনো ব্যাপারই না। ঠিক আছে সুবীরদা, আমি আজই অফিসে গিয়ে স্যারের মুড থেকে মায়ের এই সুপ্ত স্বপ্নের কথাটা বলবো। দেখি ওনার মনে ভেতরের সুপ্ত ছেলে মানুষই বা আবেগটাকে কিছুটা জাগানো যায় কি না। বৌমা, তুমি একলা হাতে সব রান্না বান্না একসাথে সামলাতে পারছো না। ও মা, আপনি আবার কেন এই আগুনের তাতে রান্নাঘরে চলে এলেন? মা, আপনি ঘরে গিয়ে একটু শান্ত হয়ে বসুন তো, আমি একাই সব করে নিতে পারবো। আরে ধুর ধুর, একা একা শুয়ে বসে থাকতে কি আর সারাদিন ভালো লাগে? তার চেয়ে তোদের পাশে দাঁড়িয়ে একটু কাজ করলে আমার শরীরও ভালো থাকে আর মনটাও ভালো থাকে। আমি বুঝতে পারছি মা, কিন্তু আপনার শরীরটা তো এখন আর আগের মতো শক্তপোক্ত নেই। এই বয়সে এসে আপনার কি আর এইসব খাটুনি চলে? বয়স হয়েছে বলে কি একেবারে অচল হয়ে গেছি নাকি রে? তোরা যেভাবে আমাকে সারাক্ষণ আগলে রাখিস, তাতে তো নিজেকে আরও বেশি আমার বুড়ো আর অপয়া মনে হয়। আপনি এমন অলক্ষণে কথা মুখেও আনবেন না মা। আপনার আশীর্বাদই তো আমাদের এই ছোট্ট সংসারের সবচেয়ে বড় জোর। আমরা শুধু আপনার কষ্টের কথা ভেবেই বারণ করি। কষ্টের কি আছে এতে? নিজের সন্তানদের জন্য দুটো রাঁধবো, তাতে তো মায়েদের কষ্ট হয় না। বরং তোরা যখন ভালোবেসে আমার হাতে রান্না খাস, তখন আমার বুকটা জুড়িয়ে যায়। আপনার হাতের রান্নার স্বাদ তো অমৃত মা, কিন্তু এখন আপনার বিশ্রাম নেওয়ার সময়। আপনি বরং ওই জানলার ধারে চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে একটু গান শুনুন না। মেঘের কথা আর বলো না বৌমা, ওই ফাঁকা মাঠটার জানলার পাশে বসলে কেমন জানি মনটা হু হু করে ওঠে। তার চেয়ে তোমাদের এই হেঁসেলের ব্যস্ততাই আমার ভালো। কিরে, তুই এখানে? অনেকদিন পর দেখা হলো। তা সব কিছু ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে দাদা, তবে তোমার সাথে একটা জরুরি একটা কথা ছিল। চাটা শেষ করে যদি 5টা মিনিট সময় দিতে খুব উপকার হতো। দেখ সুবীর, আমার হাতে একদম সময় নেই। জলদি যা বলার বল। নতুন একটা প্রজেক্টের কাঁচামাল নিতে আজ রাতেই লোক পাঠাতে হবে। মাথার ওপর পাহাড় সমান চাপ। আসলে মা ওই মাঠের ধারের বাড়িটা নিয়ে খুব বেশি চিন্তা করছেন। কাল রাতেও বৃষ্টির শব্দে ঘুমোতে পারেননি, খালি বলছিলেন ওনার জীবনের শেষ ইচ্ছেটা কি পূরণ হবে না। এই এক পুরনো ঘ্যানে ঘ্যানানি শুরু করলি তো। মা বয়স্ক মানুষ, আবেগের বশে অনেক কথাই বলবে। কিন্তু তুই তো জানিস, শহরের এই ফ্ল্যাটের মেইনটেনেন্স আর ব্যবসার ট্যাক্স দিতে আমার নাভিশ্বাস উঠছে। আমি জানি তোমার খরচ অনেক, কিন্তু তোমার ব্যবসার একটা ছোট অংশ যদি এই কাজে লাগাতে, তবে মায়ের এই স্বপ্নটা সত্যি হতো। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবটুকু দিতে রাজি আছি। সামর্থ্য? তোর সামান্য বেতনে ওসব বাড়ি বানানো যে দিবা স্বপ্ন, সেটা কবে বুঝবি? আর আমার ব্যবসা মানে শুধু লাভ নয়, কয়েক লাখ টাকা এখন মার্কেটে আটকে আছে। নতুন করে খরচ করার মতো বিলাসিতা আমার নেই। এটাকে বিলাসিতা ভেবো না দাদা, এটা মায়ের স্বপ্ন। তুমি বড় ছেলে, তোমার দিকেই মা আজও আশায় চেয়ে থাকেন। একটু ভেবে দেখো না দয়া করে। যথেষ্ট হয়েছে সুবীর। ফোনে গৌরাঙ্গর 10টা মিসড কল পড়ে গেছে। ওসব সেকেলে আবেগের কথা শোনার সময় আমার নেই। এখন নিজের কেরিয়ার আর ব্যবসাটা অন্তত আমাকে সামলাতে দে। যত সব। আরে অঞ্জলি, কোনো অঘটন ঘটেনি তো? না দিদি, আসলে মায়ের মনটা খুব অস্থির হয়ে আছে এই মাঠের বাড়িটার জন্য। তাই তোমার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে এলাম। আবার সেই একঘেয়ে কথা। তোমরা কি ওই কাদা জঙ্গলের মাঝখানে জমিটা ছাড়া আর কিছু চোখে দেখছো না? দিদি, মা তো আর কিছু চাননি কোনোদিন। বড়দা যদি একটু মুখ তুলে চান, তবেই অসাধ্য সাধন হয়। তুমি যদি দাদাকে একটু বুঝিয়ে বলো, তাহলে খুব ভালো হয়। আমি এসব আদিক্ষেতার মধ্যে নেই অঞ্জলি। শহরের এই আধুনিক জীবন ছেড়ে ওই বিলের ধারে ব্যাংক ডাকানো বাড়িতে টাকা ঢালা মানে নেহাত একটা বোকামি আর পাগলামো ছাড়া কিচ্ছু নয়। ওটা কি শুধু টাকা দিদি? মায়ের দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন। আর এই বয়সে ওনার একটু মানসিক শান্তিকে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? শোনো, আমার নিজের মেকআপ কিট আর পার্লারের খরচ জোগাতে অর্ণবকে 10 বার বলতে হয়। সেখানে মাঠের মাঝে রাজপ্রাসাদ করার স্বপ্ন দেখা মানে আকাশ কুসুম কল্পনা। এই শোনো, আমাকে আর বিরক্ত করো না তো। বুঝলাম দিদি, মানুষের সব স্বপ্ন বোধহয় সবার কাছে সমান মূল্যবান নয়। মায়ের কষ্টটা বোধহয় আমাদের মতো করেই বইতে হবে। কাদা জলে পা ডুবিয়ে মাঠের মাঝখানে বসে মশা মারার চেয়ে এই এসি ঘরে থাকাটা অনেক ভালো। তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী স্বপ্ন দেখো, আমাদেরকে এর মধ্যে টেনো না।
টাকার অহংকারে তুমি আজ অন্ধ হয়ে গেছো দিদি, কিন্তু মনে রাখবে শাশুড়ির আশীর্বাদ ছাড়া কোনো ধন সম্পত্তি কিন্তু চিরস্থায়ী হয় না। ভালো থেকো দিদি, আমি আসি। সে কি গো, এসেই চলে যাবে? এখানে আমি থাকতে আসিনি দিদি। মাসিমা, এই মেঘলা দুপুরে একা একা ভিজে ঘাসের ওপর দিয়ে কোথায় যাচ্ছেন? আমি দূর থেকে আপনাকে দেখে আর থাকতে পারলাম না, তাই কাছে এলাম। এমনি বাবা, এই ধুধু মাঠটার দিকে তাকালে কেন জানি মনে হয় এখানে আমার আত্মার একটা টান আছে। মেঘগুলো কেমন নিচু হয়ে মাঠের ওপর নেমে আসছে, দেখেছো? আমি সুবিধার কাছে শুনেছি মাসিমা, মাঠের মাঝখানে আপনার ওই স্বপ্নের বাড়ির কথা। বিশ্বাস করুন, আমি আজই অর্ণববাবুকে কড়া করে বলবো যাতে তিনি আপনার এই ইচ্ছেটা পূরণ করেন। থাক বাবা থাক, তোমায় আর বলতে হবে না। যে টান নারীর থেকে আসে না, তা পরের কথায় কখনোই জন্মায় না। অর্ণবকে জোর করে কোনো কিছু করানোর দরকার নেই। কিন্তু মাসিমা, ওনার অঢেল সম্পত্তি, উনি চাইলে এক নিমেষেই এটা সম্ভব। আপনার এই জল ছলছল চোখে মাঠের দিকে তাকিয়ে থাকার বড় বেশি কষ্টের। এ জগতে কি সবার স্বপ্ন পূরণ হয় গৌরাঙ্গ বাবা? হয় না। আকাশ ভরা মেঘ থাকলেও তো সব সময় বৃষ্টি নামে না। আমার স্বপ্নটাও না হয় অপূর্ণই থাক। ভালোবাসার কর্তব্য কি এক কথা বাবা? যে নিজের থেকে কিছু অনুভবই করে না, তাকে মনে করিয়ে দেওয়াটা ভিক্ষা করার মতো। আমার এই অপূর্ণ ইচ্ছেটা না হয় এই মাটির বুকেই মিশে থাকুক। আপনি এমন হাহাকার করে বলবেন না মাসিমা। আমার মতো সামান্য কর্মচারীও যদি আপনার দুঃখটা বুঝতে পারে, তবে আপনার ছেলে নিশ্চয়ই একদিন বুঝবে। তারপরও আমি আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করব। এতে যদি আমার চাকরিও চলে যায়, যাবে। তুই আবার কাজের সময় ওসব পারিবারিক অবাস্তব ঘ্যান ঘ্যানানি নিয়ে চলে এলি গৌরাঙ্গ। দেখছিস না, সামনের মাসের অডিট রিপোর্ট ফাইলগুলো আমাকে আজ রাতের মধ্যে শেষ করতে হবে। স্যার, অডিটের ফাইল তো প্রতি বছরই আসবে, কিন্তু মাসিমার বয়স তো পেরিয়ে গেছে। ওনার ওই সবুজ মাঠের মাঝে মেঘ ছোঁয়া বাড়ির স্বপ্নটা তো আর সারা জীবন অপেক্ষা করবে না। দেখ গৌরাঙ্গ, তোকে আমি আমার ম্যানেজার হিসেবে রেখেছি, আমার সংসারের মুরব্বিয়ানা করার জন্য নয়। তুই এখন বাইরে যা, আমার এই ফালতু আবেগের পেছনে নষ্ট করার মতো এক মিনিটও সময় নেই। আপনি আজ টাকার অহংকারে অন্ধ হয়ে গেছেন স্যার, তাই মায়ের ওই আকুতি আপনার কাছে ফালতু আবেগ মনে হচ্ছে। সুবিধা ও অঞ্জলিদি ওনাদের সাধ্যমতো চেষ্টা করছেন, আর আপনি এত বড় ব্যবসায়ী হয়ে মুখ ফিরিয়ে আছেন। সুবীর কি করলো না করলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। জমি কিনে বাড়ি বানানো কোনো ছেলে খেলা নয়। ওখানে ইনভেস্ট করলে আমার ব্যবসায় ক্যাপিটাল ব্লক হয়ে যাবে। তুই আমায় জ্ঞান দেওয়া বন্ধ কর। আমি কোনো জ্ঞান দিচ্ছি না স্যার, শুধু বাস্তবটা মনে করিয়ে দিচ্ছি। যেদিন মা এই দুনিয়ায় আর থাকবেন না, সেদিন কোটি টাকা দিয়েও ওনার এই একটা হাসি মুখ কিনতে পারবেন না। তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস গৌরাঙ্গ। আমার মায়ের প্রতি আমার কি দায়িত্ব সেটা তোর থেকে শিখতে হবে না, তুই নিজের কাজ করগে। স্যার, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলি। আমার বয়স তখন 10 বছর হবে। বাবার চায়ের দোকান ছিল, সেই টাকা দিয়ে আমাদের কোনো রকম চলে যেত। তোর পরিবারের গল্প শুনে আমি কি করব রে? শুনলে বুঝতে পারবেন। হঠাৎ আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে। মায়ের ইচ্ছা হয় খাসির মাংস খেতে, কিন্তু সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি। মা আমাদের ছেড়ে চলে যায়। স্যার, এটাই আমার কথা ছিল। তুই আমাকে একটু একা থাকতে দে, একটু পরে আসিস। কি গো, তোমার মনটা এত খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে? দাদা মায়ের বাড়িটা করবে না, তাই আজ আমি ব্যাংকে গিয়েছিলাম লোনের জন্য। ভাবলাম বাড়িটা আমি করে দিব। লোন কি পাওয়া গেল? ব্যাংকের ম্যানেজার বাবু সরাসরি জানিয়ে দিলেন কোনোভাবেই হোম লোন দেওয়া সম্ভব নয়। তুমি ভেঙে পড়ো না গো, ব্যাংকে না হলে অন্য কোনো উপায় কিছু করা যায় না? সব রাস্তা বন্ধ হয়ে গেছে অঞ্জলি। প্রাইভেট ফান্ডে যা আছে তা দিয়ে বড় জোর বাড়ির ভিতটুকু গড়া যাবে, কিন্তু মায়ের ওই স্বপ্নের ছাদটা তো আর কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না। কোনো চেনা মানুষের কাছ থেকে ধার বা অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো লোন? দিদির কাছে গিয়েও তো কোনো লাভ হলো না। ওনারা তো ওটাকে কাদা জঙ্গলের পাগলামি বলে উড়িয়ে দিলেন। বর্দা যদি শুধু একবার ভাই হিসেবে আমাদের পাশে দাঁড়াতেন। বড়দা তো এখন শুধু নিজের লাভ আর ব্যবসার হিসেব বোঝে। মায়ের এই তীব্র ইচ্ছাটার কোনো মূল্যই নেই ওনার কাছে। কিন্তু সন্তান হয়ে আমি যে মায়ের একটা মাত্র স্বপ্ন পূরণ করতে পারলাম না, এই আফসোস আমাকে সারা জীবন পুড়িয়ে মারবে। তুমি ওভাবে কেঁদো না, মাথা নিচু করে নিজেকে অপরাধী ভেবো না গো।
মা তো আমাদের অবস্থা জানেন, ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে একদিন না একদিন ঠিক একটা উপায় হবে। কবে উপায় হবে অঞ্জলি? মার তো দিন দিন বয়স যাচ্ছে। আজ বিকেলে যখন মাঠের দিকে তাকিয়ে মা দীর্ঘশ্বাস ফেলছিলেন, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ ছেলে মনে হচ্ছিল। এত রাতে বাড়ি ফিরলে অর্ণব? আর তোমার হাতে ব্যাগে কি আছে? নতুন কোনো প্রজেক্টের কাগজপত্র নাকি? না প্রিয়াঙ্কা, ব্যাগে টাকা। ভাবছি মায়ের স্বপ্নটা এবার পূরণ করব। বাড়ির দক্ষিণ দিকে মাঠে যে জমিটা আছে ওইখানে বাড়িটা করব। এটা কোনো ফালতু জায়গা বা টাকা নষ্ট নয় প্রিয়াঙ্কা। আমি আমার মায়ের জীবনের শেষ স্বপ্নটা পূরণ করার জন্য ওই মাঠের মাঝখানেই একটা সুন্দর বাড়ি বানাবো। তুমি হঠাৎ ওই গায়ের কাদার ভেতরের বাড়ি করবে বলে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে কেন? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? এই ফালতু জায়গায় এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে আছে? তুমি তো এরকম অবাস্তব আবেগের মানুষ নও। নিজের লাভের বাইরে তো এক পাও চলো না। তবে আজ হঠাৎ ওই অজপাড়া গায়ের এক বুড়ো মানুষের খেয়ালের জন্য তোমার এত টাকা ওড়াচ্ছ? সব সময় নিজের লাভ আর সুখ সুবিধা দেখলে চলে না প্রিয়াঙ্কা। যে মা নিজে না খেয়ে কত কষ্ট করে আমাকে আজ এত বড় ব্যবসায়ী বানিয়েছেন, ওনার প্রতি কিছু করা তো আমার প্রধান দায়িত্ব। তোমার ওই ম্যানেজার গৌরাঙ্গ আর তোমার ওই গরিব ভাই নিশ্চয়ই তোমার কানে কোনো মন্ত্র দিয়েছে, তাই তুমি আজ হীরের নেকলেস বাদ দিয়ে মাঠের বাড়ি করতে চলেছো। কেউ মন্ত্রণা দেয়নি প্রিয়াঙ্কা। আজ অফিসে গৌরাঙ্গ আমার চোখের সামনে থেকে স্বার্থপরতার পর্দাটা টেনে সরিয়ে দিয়েছে। ও আমাকে বুঝিয়েছে যে মা বেঁচে থাকতে ওনার মুখে হাসি ফোটাতে না পারলে এই কোটি টাকার ব্যবসা স্রেফ আবর্জনা। মা না থাকলে জীবনটা অন্ধকার। জানো, আমাদের গ্রামের অসীম কাকার আম বাগানে আম কুড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। 2 দিন পর বাড়ি ফিরে দেখি আমার জন্য আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর কি হলো? ওই 2 দিন আমার মা জলটা পর্যন্ত মুখে দেয়নি। আমাকে দেখার পর জল মুখে দিয়েছিল। টাকার মোহে আমি সব ভুলে গিয়েছিলাম। গৌরাঙ্গ আমার চোখ খুলে দিয়েছে। কি হলো, চুপ হয়ে গেলে যে? তোমার কথা শুনে আজ আমারও মায়ের কথা মনে পড়ে গেল। একটা কথা না বললেই নয়, টাকা আমাদের অমানুষ করে দিয়েছে। দাদা, আমি কি ঠিক দেখছি? এখানে তো দেখছি বাড়ির কাজ শুরু হয়ে গেছে। তুই যা দেখছিস একদম ঠিক সুবীর। এখানে আমাদের প্রাণের মানুষের জন্য একটা বিশেষ স্বপ্নের ইমারত গড়ার কাজ শুরু হচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা জানলে যে কতটা খুশি হবেন, আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি। দেখবি এই বর্ষার মধ্যেই স্বপ্নের ছাদ মাথা তুলে দাঁড়িয়ে যাবে। তবে মাকে এখন কিছু বলার দরকার নেই। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি কিছু বলবো না। শোন সুবীর, আমি তো ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাই এখানে রোজ আসতে পারবো না। তুই একটু দেখে শুনে রাখবি যাতে মিস্ত্রি ফাঁকি দিতে না পারে। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। কেমন আছো অঞ্জলি? আরে দিদি যে, ঘরে এসো, এমন মাথা নিচু করে আছো কেন? সত্যি বলতে তোমাদের সামনে মাথা উঁচু করার মতো মুখ যে আমার নেই। পারলে ক্ষমা করে দিও। দিদি, যা হওয়ার হয়ে গেছে, আমি ওসব কিচ্ছু মনে রাখি না। এখন বলো তো, কি দরকার ছিল, নাকি বড়দা কোনো খবর পাঠিয়েছে? আজ কোনো দরকার নেই অঞ্জলি, আজ শুধু আনন্দ হবে। শোনো, আজ মায়ের স্বপ্ন পূরণ হওয়ার দিন, তাই আমি নিজেই চলে এলাম। আমি জানি তোদের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর আমি আর আগের মতো নেই। পারলে মাফ করে দে। থাক না দিদি, ওসব কথা তুমি কেন বলছো? আমি বুঝতে পেরেছি, তুমি তোমার ভুল যখন বুঝতে পেরেছো তখন আর মাপ চাওয়ার কোনো দরকার নেই। চলো মায়ের ঘরে যাই। তোমরা মা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার মেয়ে মনে করে আমার পাপের কথা ভুলে যাও। ওরে, তোরা দুজন যে আমার মেয়ে। মা, আমরা তাহলে আজকে আপনাকে মনের মতো করে সাজাবো। আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? আজ কোনো অনুষ্ঠান নয় মা, আজ আপনার জীবনের সবচেয়ে বড় উৎসব। কি গোপন করছিস তোরা আমার কাছে? সুবীরকেও দেখছি না, অর্ণবও অনেকদিন আসেনি। উফ মা, এত প্রশ্ন করবেন না তো। শুধু মনে রাখবেন আজ কোনো কথা নয়, শুধু আমাদের সাথে পা মিলিয়ে ওই মাঠের দিকে হাঁটবেন। মা, এই বর্ষার মেঘগুলো আজ তোমার হাতের নাগানে নিয়ে নাও। নাও, তোমার সেই স্বপ্নের মেঘ ছোঁয়া বাড়ির চাবিটা আজ তোমার নিজের হাতে নাও। অর্ণব, তুই তবে শেষ পর্যন্ত আমার মনের কথাটা মনে রাখলি বাবা। আমি তো ভেবেছিলাম আমার এই অবাস্তব ইচ্ছেটা এই বুড়ো বয়সে হারিয়েই যাবে।
মা, বরদা আজ প্রমাণ করে দিয়েছে যে ও আমাদের সবার কথা কত গভীরভাবে ভাবে। দেখো মা, তোমার মেঘ ছোঁয়া বাড়ি এখন সত্যি। মা, আগে তো বুঝিনি, আজ এই মাঠের মাঝখানে আপনার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বুঝেছি মেঘের কত কাছ থেকে শান্তি খুঁজে পাওয়া যায়। আমাদেরকে ক্ষমা করে দেবেন। কি সুন্দর লাগছে না মা, চারদিকে সবুজ মাঠ আর উপরে নীল কালো মেঘের খেলা, ঠিক যেমনটা আপনি সবসময় চেয়ে আসতেন। আজ আমার সব দুঃখ ধুয়ে গেল রে অর্ণব। আমি তো বাড়ির জন্য কাঁদছি না, আজ তোদের এই এক হওয়া আর ভালোবাসা দেখে আমার বুকটা ভরে গেল। আমায় ক্ষমা করো মা, আমি অনেক দেরি করে ফেলেছি। এখন থেকে এই মেঘ, এই বৃষ্টি আর এই মাঠ সবই তোমার আর আমাদের একসাথে থাকার ঠিকানা। ওরে, তোরা যে আমার প্রাণ। সন্তানের ভুল মাঝে কখনো মনে রাখে না।